আজকের গল্প ফিরে দেখা। স্রোতস্বিনী তার ফ্ল্যাট থেকে বেরিয়ে তার গাড়িতে উঠল। গাড়ি ছুটে চলল গন্তব্যস্থলের দিকে। গাড়িতে উঠেই স্রোতস্বিনী স্মৃতির অতলে তলিয়ে গেলেন। তার মনে পড়ে গেল ২২ বছর আগের ঘটনা। রাজা এবং স্রোতস্বিনী একই অফিসে চাকরি করত। তারপর তাদের আলাপ থেকে প্রেম, এবং তারা স্থির করল তারা বিয়ে করবে। স্রোতস্বিনীর যেহেতু বাবা মা ছিল না, তাই তার মাসি আর রাজার মা বাবা মিলে একটি ভালো দিন দেখে দুজনার বিয়ে দিয়ে দিল। স্রোতস্বিনী বালিগঞ্জ প্লেসের গাঙ্গুলি বাড়িতে বউ হয়ে এলো। তার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি, তার স্বামী রাজা এবং সে। তার শ্বশুর শাশুড়ি তাকে খুবই স্নেহ করত। এই স্নেহ আরও বেড়ে গেল যখন তার শ্বশুর শাশুড়ি শুনলেন তাদের ছেলের বউ মা হতে চলেছেন। সেটা তাদের কাছে খুবই আনন্দের বিষয় ছিল, কেন তারা ঠাকুরদাদা ঠাকুমা হতে চলেছেন। তারা ঠিক করলেন এই সুখবরের জন্য তারা তাদের ছেলের বউয়ের প্রথম বছর বিবাহবার্ষিকীটা একটু ঘটা করেই করবেন। সেহেতু কিছু নিকট আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীকে আমন্ত্রণ জানানো হলো সেই দিনকার জন্য। নির্দিষ্ট দিনে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হলো। রাজা স্রোতস্বিনীকে বলল সে স্রোতস্বিনীর জন্য একটা সুন্দর নেকলেস বানাতে দিয়েছে, কিন্তু নেকলেসটা তখনও এসে পৌঁছায়নি। সন্ধেবেলায় দোকান থেকে খবর এলো যে নেকলেসটা তৈরি হয়ে গেছে, কিন্তু যেহেতু ডেলিভারি দেবার লোকের অভাব, তাই যেন রাজারা তাদের বাড়ি থেকে লোক পাঠিয়ে নেকলেসটা নিয়ে আসে। রাজার মা বাবা বলল ঠিক আছে, আজকে দরকার নেই, কালকে গিয়ে নিয়ে আসলেই হবে। রাজারও তাই মত ছিল, কিন্তু স্রোতস্বিনী আবদার ধরে বসলো সে না, আজকে সন্ধেবেলায় সে নেকলেসটা পরবে। সেই জন্য শত আপত্তি সত্ত্বেও রাজা বলল ঠিক আছে, আধ ঘন্টা তো ব্যাপার, আমি বেরিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি আমি নেকলেসটা নিয়ে ফিরে আসবো। রাজা বেরিয়ে গেল। আধ ঘন্টা জায়গায় ১ ঘন্টা, ২ ঘন্টা, রাজা আর ফেরে না। স্রোতস্বিনী এবং তার শ্বশুর শাশুড়ি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে তাদের ল্যান্ডলাইনে একটা ফোন আসলো। একজন অপরিচিত কণ্ঠস্বর বলল যে এই নাম্বারটা আমরা পেয়ে আপনাদের খবর দিচ্ছি, আপনারা এক্ষুনি সিটি হাসপাতালে চলে আসুন। স্রোতস্বিনী এবং তার শ্বশুর শাশুড়ি আর অপেক্ষা না করে তারা সিটি হাসপাতালে চলে আসলেন। এসে শুনলেন যে রাজার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং রাজাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও রাজাকে বাঁচানো যায়নি। স্রোতস্বিনী এবং তার শ্বশুর শাশুড়ি শোকে বিহ্বল হয়ে পড়েন। তারপর রাজার কাজকর্ম মিটে গেল। সমস্ত আনন্দের বাড়ি যেন শোকের বাড়িতে পরিণত হলো। রাজার শ্বশুর শাশুড়ি তাদের ছেলে চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারল না। তারা এর জন্য স্রোতস্বিনীকে দায়ী করল। যদি স্রোতস্বিনী সেই দিন ওই নেকলেসটার জন্য বায়না না করত, তাহলে রাজাকে গাড়ি নিয়ে বেরোতে হতো না, হয়তো ওই দুর্ঘটনাটাও ঘটতো না। তাই তারা ঠিক করলো স্রোতস্বিনীকে তারা আর রাখবেন না, এবং একদিন স্রোতস্বিনীকে তারা বাড়ি থেকে বের করে দিল, এবং এটাও বলল যে স্রোতস্বিনী বা তার আগত সন্তানকে তারা আর মেনে নেবেন না। ভবিষ্যতে তাদের সাথে আর কোনো সম্পর্ক যেন স্রোতস্বিনী না রাখে। সমস্ত বিষয় সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হলো। স্রোতস্বিনী আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসলো। সে এসে তার মাসির বাড়ি উঠল। সেখানেই তার মেয়ে হলো। স্রোতস্বিনী মেয়ের নাম রাখলে উজ্জয়িনী। তার যেটুকু মানে টাকা পয়সা ছিল জমানো, তাই দিয়ে সে একটা ফ্ল্যাট কিনল। উজ্জয়িনী স্কুলে ভর্তি হলো, স্কুলের পড়া শেষ করে কলেজ, তারপর সে চাকরি জীবন শুরু করলো। স্রোতস্বিনী ঠিক করলো এবার মেয়ের একটা বিয়ে দিতে হবে। মেয়ের বিয়ে ঠিক হওয়াতে উজ্জয়িনী বলল যে আমার তো বাবা নেই, ঠাকুরদাদা ঠাকুমার আশীর্বাদ ছাড়া আমি বিয়ে করব না।
মেয়ের আবদার রক্ষা করতে স্রোতস্বিনী বেরোলো তার শ্বশুর শাশুড়িকে আমন্ত্রণ জানাতে, যদি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মেয়ের বিয়ের দিন অন্তত আনা যায়। সত্যি তো, বাবাকে সে কোনোদিনও দেখতে পায়নি। ঠাকুরদাদা ঠাকুমার আশীর্বাদটুকু যদি ও না পায়, তাহলে কি করে ও সুখী হবে? হঠাৎ ড্রাইভারের কথায় সে সম্বিত ফিরে এলো। বলল, দিদি, আমরা এসে গেছি। 22 বছর পর সে সেই বালিগঞ্জ প্লেসের গাঙ্গুলি বাড়িতে সামনে এসে নামল। লন পেরিয়ে সে সোজা বাড়ির ভেতর ঢুকলো। কলিং বেল বাজালো, একটি লোক বেরিয়ে আসলো। সে হিন্দিতে যা বলল তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এই বাড়ির যারা মালিক ছিলেন তারা মারা গেছেন। তারা মারা যাবার আগে তাদের সমস্ত বিষয় সম্পত্তি এবং এই বাড়িটি অনাথ আশ্রমে দান করে গেছেন, আর সেই আশ্রম থেকে কেয়ারটেকার হিসাবে তাকে এখানে রাখা হয়েছে। স্রোতস্বিনী আর কিছু বলল না। সে বাড়ি থেকে বেরিয়ে আসলো, গাড়িতে উঠল, গাড়ি ছুটে চলল শহরের রাজপথ দিয়ে।